অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পাঠ্য বিষয় বাচ্য। বাচ্য কথাটির ব্যুৎপত্তি হল বথ যোগ যৎ বা জ প্রত্যয়, এবং শব্দটির অর্থ হল ক্রিয়ার প্রকাশভঙ্গি। এখন বাচ্য কাকে বলে? বাচ্য হল বাক্যের মধ্যে যে ক্রিয়াটি থাকে সেই ক্রিয়াপদ, বাক্যের কর্তা এবং কর্মের সম্পর্ক কিভাবে হচ্ছে বাক্যের যে লক্ষণের দ্বারা তা বোঝা যায়, তাকেই বলা হয়ে থাকে বাচ্য। অন্যভাবে যদি বলতে যাই তাহলে বলবো যে বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটি আছে সেই ক্রিয়াপদের যে প্রকাশভঙ্গির মাধ্যমে বোঝা যায় যে ক্রিয়াপদটির সম্পর্ক বাক্যের কর্তৃপদ বা কর্মপদ বা ভাব নির্দেশকের সঙ্গে রয়েছে কিনা, ক্রিয়ার সেই প্রকাশভঙ্গিকেই বলা হয়ে থাকে বাচ্য। অর্থাৎ বাচ্য মানে হলো ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বাক্যের কর্তা, বাক্যের কর্ম, বাক্যের ক্রিয়ার ভাব এর মাধ্যমে যে প্রকাশভঙ্গিটা বোঝা যায়। তো আমরা যখন বাচ্যের আলোচনা করি তখন আমরা তাকে 4 ভাগে ভাগ করি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাক্যের মধ্যে কর্তার প্রাধান্য বেশি, তখন আমরা তাকে একরকম বলি, কর্মের ক্ষেত্রে একরকম বলি। তো এইভাবে আমরা বাচ্যকে 4 ভাগে ভাগ করেছি। একটি কর্তৃবাচ্য, একটি কর্মবাচ্য, একটি ভাববাচ্য এবং আরেকটি কর্ম কর্তৃবাচ্য। আমরা প্রথমে এই 4টি বাচ্য সম্পর্কে জানবো, তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও জানবো। তার কারণ সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে যখন এক বাচ্য থেকে আর এক বাচ্যে রূপান্তরের কথা আসবে, অর্থাৎ যাকে বাচ্যান্তর বলা হয় বা বাচ্য পরিবর্তন বলা হয় তাকে, তখন সেটা করতে আমাদের অসুবিধা হবে। তাই তাদের বৈশিষ্ট্যগুলোও জানাটা খুব জরুরি। তো প্রথমে আমরা যেটাতে আসব সেটা হলো কর্তৃবাচ্য, অর্থাৎ যে বাচ্যের ক্ষেত্রে কর্তাই প্রধান এবং বাক্যের ক্রিয়াপদটি কর্তার অনুগামী হয়ে থাকে তাকে বলা হয় থাকে কর্তৃবাচ্য। যেমন ব্যাসদেব মহাভারত লিখেছেন, এখানে এই বাক্যটির যে কর্তা অর্থাৎ ব্যাসদেব, ক্রিয়া অর্থাৎ লিখেছেন সেই কর্তা অর্থাৎ ব্যাসদেবের অনুসারী, তাই এই বাক্যের মধ্যে কর্তাই প্রধান। তাই এই বাক্যের যে প্রকাশভঙ্গি অর্থাৎ এইখানে ক্রিয়ার যে প্রকাশভঙ্গি, বাক্যের বলা হল ক্রিয়ার যে প্রকাশভঙ্গি, তা যেহেতু কর্তার সাথে উন্নীত, কর্তাকে ইঙ্গিত করছে, তাই বাক্যটিকে আমরা বলবো কি যে এটা হলো কর্তৃবাচ্য। এখন আমরা যদি দেখি কর্তৃবাচ্যের কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো প্রথমত কর্তৃবাচ্যের যে ক্রিয়া সেই ক্রিয়া অনেক সময় কোনো ব্যক্তিকে অনুসরণ করে চলে। যেমন আমাদের আলোচ্য যে উদাহরণটা, সেই উদাহরণের মধ্যে আমরা দেখেছি যে ব্যাসদেব এর কথা বলা হয়েছে। তাই যেহেতু কোনো ব্যক্তিকে সে অনুসরণ করে চলে, তাই তাকে বলা হয় থাকে ব্যক্তিক বাচ্য বা ইংরেজিতে বলা হয় থাকে পার্সোনাল ভয়েস। দ্বিতীয়ত কর্তৃবাচ্য যখন হয় তখন সেই কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্মক এবং অকর্মক দুটোই হতে পারে, অর্থাৎ ক্রিয়ার কর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি খাই, আমি ভাত খাই, একটির ক্ষেত্রে কর্ম রয়েছে ভাত, একটির ক্ষেত্রে কর্ম নেই। তাই সকর্মক এবং অকর্মক এই দুটো ক্রিয়ারই কর্তৃবাচ্য হতে পারে। 3 নম্বর, যে কর্তৃবাচ্যে সবসময় কর্তারই প্রাধান্য থাকবে। এবং 4 নম্বর, যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদ সবসময় কর্তা অর্থাৎ সাবজেক্ট যে তারই অনুগামী হবে। 5 নম্বর, কর্তা যে পদটি থাকবে সেই কর্তা পদটি সাধারণত বিভক্তিহীন হবে। কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্মের কোনো ভূমিকা থাকবে না, অর্থাৎ কর্মের ভূমিকা থাকবে গৌণ। এবং এই
বাক্যের ক্ষেত্রে, কর্তৃবাচ্যের বাক্যের ক্ষেত্রে যে গৌণ কর্ম, সেই গৌণ কর্মের ক্ষেত্রে কিছু বিভক্তি চিহ্ন যুক্ত হতে পারে, যেমন কে, রে, রা, এরা, এই সমস্ত বিভক্তি চিহ্ন যুক্ত হতে পারে। এখন এই সব প্রসঙ্গে বলা দরকার যে গৌণ কর্ম কাকে বলে। সাধারণত কোনো একটি বাক্যের মধ্যে প্রাণীবাচক যে কর্মটি থাকে তাকে গৌণ কর্ম বলা হয়ে থাকে, আর বস্তুবাচক যে কর্মটি থাকে তাকে মুখ্য কর্ম বলা হয়ে থাকে। যেমন ধরো, তোমাকে যদি বলা হয়ে থাকে যে ডাক্তারবাবু আমাকে বুঝিয়ে বললেন আপনার কিছুই হয়নি, ডাক্তারবাবু আমাকে বুঝিয়ে বললেন আপনার কিছুই হয়নি। প্রথমত এই বাক্যের মধ্যে কর্তাকে ডাক্তারবাবু, এবং কাকে তিনি বুঝিয়ে বললেন, আমাকে। তা এই যে আমাকে, এইটি হলো কি, এটি হলো কর্ম, বাক্যের কর্ম, এবং এটি গৌণ কর্ম, কারণ আমি প্রাণীবাচক, তাই এটা হলো গৌণ কর্ম। লক্ষ্য করে দেখো যে এখানে একটি বিভক্তি চিহ্ন রয়েছে, কে বিভক্তি চিহ্ন রয়েছে। তাই বলেছি যে কর্তৃবাচ্যের ক্ষেত্রে যে গৌণ কর্ম, সেই গৌণ কর্মের ক্ষেত্রে কে, রে, রা, এরা, এই সমস্ত বিভক্তি চিহ্নগুলো ব্যবহৃত হতে পারে। তো এই রকম বেশ কিছু বৈশিষ্ট্য আমরা কি দেখি, আমরা কর্তৃবাচ্যের ক্ষেত্রে দেখে থাকি। দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা হলো কর্মবাচ্য। কাকে বলে? অর্থাৎ কিনা যেখানে দেখা যায় কর্মই মুখ্য রূপে অবস্থান করে, এবং যেখানে কিনা কর্তা অপেক্ষা কর্মের সাথে ক্রিয়ার ঘটনার মূলত সংযোগ বেশি হয়ে থাকে। অর্থাৎ যেখানে কর্মই প্রধান, এক কথায় বলতে পারি যেখানে কর্মই প্রধান, সেক্ষেত্রে তাকে আমরা কি বলে থাকি, কর্মবাচ্য, এবং কর্ম ক্রিয়ার অনুসারী হয়ে থাকে। ক্রিয়াপদ সবসময় কর্মকে অনুসরণ করে থাকে। যেমন যদি এরকম হয়ে থাকে যে আমার দ্বারা এই অন্যায় কর্ম সম্ভব হবে না, আমার দ্বারা এই অন্যায় কর্ম সম্ভব হবে না। অথবা কর্তৃবাচ্যে যদি এমনটা বলে থাকি যে রামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন, রামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন, সেটাই যখন বাচ্য পরিবর্তন করে দিচ্ছি, কর্মবাচ্যে নিয়ে যাচ্ছি, তখন হবে রামচন্দ্র কর্তৃক রাবণ হত হয়েছিলেন, রামচন্দ্র কর্তৃক রাবণ হত হয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করে দেখা যাবে যে কি হচ্ছে, যে কর্তা নয় কর্ম। প্রথম যে বাক্যটা আমরা পেয়েছিলাম যে রামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন, রাবণ ছিল কর্ম। এখানে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এখানে রামচন্দ্র কর্তৃক রাবণ হত হয়েছিলেন, কর্ম যেটা বাক্যের সেইটাই বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা কর্মবাচ্যের কিছু বৈশিষ্ট্য বের করতে পারি। কি সেটা? যে কর্মবাচ্য, প্রথমত কর্মবাচ্য, সেই কর্মবাচ্যের ক্ষেত্রে কর্ম অর্থাৎ অবজেক্ট তার প্রাধান্য বেশি থাকবে, এক। দ্বিতীয়ত বাক্যের যে ক্রিয়াটি থাকবে সেটি কর্মের অনুগামী হবে, সবসময় কর্মের অনুগামী হবে। তৃতীয়ত কর্ম যে পদটি, সেই কর্মপদটি বিভক্তি শূন্য হবে। চতুর্থত কর্তা যে, সে কর্তা বেশ কিছু অনুসর্গ, করণকারকের যে অনুসর্গগুলি থাকে সেই অনুসর্গগুলো যুক্ত হতে পারে, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি। অনেক সময় তাতে বিভক্তি চিহ্নও থাকতে পারে, যেমন কে বা র বা এর, এই সমস্ত বিভক্তি চিহ্ন থাকতে পারে। এবং ক্রিয়াপদটি যখন গঠিত হবে কর্মবাচ্যের ক্ষেত্রে, সেই কর্মবাচ্যের ক্রিয়ার গঠনের ক্ষেত্রে যা, আজ, পর, হু, এই সমস্ত ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ হবে, এবং সেই ক্রিয়াপদ কর্মের অনুগামী হবে। বাংলা ক্রিয়াতে অনেক সময় একটি প্রত্যয় যুক্ত করা হয়ে থাকে, সেটা হলো আ প্রত্যয়। এবং সংস্কৃত যদি রীতি হয়ে থাকে, তাহলে সংস্কৃতের রীতির ক্ষেত্রে কর্মবাচ্যের যে ক্রিয়া সেখানে ত প্রত্যয় যুক্ত হয়ে থাকে। অর্থাৎ বাংলা যদি হয়ে থাকে, বাংলা রীতি অনুযায়ী সেখানে আ প্রত্যয়, এবং সংস্কৃত রীতি অনুযায়ী সেখানে কি হয়ে থাকে, ত প্রত্যয়, কয়তয়, ত প্রত্যয় যুক্ত হয়ে থাকে। এই রকম মোটামুটি বেশ কিছু বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই হলো কর্মবাচ্যের যে বাক্য সেক্ষেত্রে। যেমন ধরো যদি এরকম হয়ে থাকে, আমি বললাম যে যখন কর্মবাচ্য করা হয়ে থাকে তখন কর্মবাচ্যে কর্তার সাথে করণকারকের বেশ কিছু অনুসর্গ, দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি যুক্ত হয়ে থাকে, বা কখনো কখনো দেখা যায় সেখানে কে, র, এর ইত্যাদি বিভক্তি চিহ্ন যুক্ত হয়ে থাকে। যদি এরকম হয়ে থাকে যে আমি বইটি দেব, আমি বইটি দেব, এই যে কর্তৃবাচ্যের বাক্যটি রয়েছে, একেই যখন আমি কর্মবাচ্যে নিয়ে যাব, তখন আমাকে বইটি দিতে হবে, আমাকে বইটি দিতে হবে। আমি কর্তা ছিলাম, তার সাথে একটা কে বিভক্তি যুক্ত হয়েছে। বা যদি এমন হয়ে থাকে বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, আমি কর্তা, কি দেখিয়াছি, মুখ দেখিয়াছি,
তাহলে এটাকে যখন কর্মবাচ্য করব তখন কি হয়ে যাবে, কর্তার সাথে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যুক্ত হতে পারে এবং কর্ম যে পদটি থাকবে সেই কর্মপদটি কি হবে, কর্মপদটি বিভক্তি শূন্য হবে। তাহলে বাংলার মুখ আমার দ্বারা দৃষ্ট হইয়াছে বা আমার দ্বারা দেখা হইয়াছে, এইরকম ভাবে আমরা কি করতে পারি, আমরা কর্মবাচ্য গঠন করতে পারি। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হলো ভাববাচ্য। ভাববাচ্য কাকে বলে, বলছে যে বাক্যে ক্রিয়া বাক্যের মধ্যে প্রধান ভূমিকা নিয়ে থাকে, অর্থাৎ যে বাক্যে ক্রিয়াই প্রধান বা ক্রিয়ার ভাবই প্রধান তাকে বলা হয় থাকে কর্মবাচ্য। এখানে কর্তা বা কর্ম কেউই প্রাধান্য পায় না। যেমন যদি এরকম হয়ে থাকে, আপনি কোথায় থাকেন, ভাববাচ্য নিয়ে গেলে আপনার কোথায় থাকা হয়, ঠিক আছে। তো ভাববাচ্যের বৈশিষ্ট্য যদি বিশ্লেষণ করতে চাই তাহলে দেখব যে ভাববাচ্যের বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমত যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেটা হলো যে কর্তা, সেই কর্তাতে সম্বন্ধ পদের যে বিভক্তি চিহ্ন মানে র বা এর এই সমস্ত যুক্ত হয়, অথবা কখনো কখনো রে বা কে বিভক্তি চিহ্ন যুক্ত হয়ে থাকে। কর্তা উহ্যও থাকতে পারে কোনো কোনো জায়গাতে। দ্বিতীয়ত, অধিকাংশ ক্ষেত্রেই ভাববাচ্যে দেখতে পাওয়া যায় সেটা কর্মহীন হয়ে থাকে। যদি কখনো ভাববাচ্যে কর্ম থাকে তাহলে সাধারণত সেটা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায়। এরপরে যেটা বলা যেতে পারে সেটা হলো ভাববাচ্যে যদি এমন হয় যে কর্তা এবং ভাববাচ্যে যদি কর্ম এবং ক্রিয়া পৃথকভাবে থাকে তাহলে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তার যে কর্তা তাহলে সেই কর্তা উচ্চ থাকবে। এবং পরিশেষে বলা যায় যে ভাববাচ্যের শেষে যে সমাপিকা ক্রিয়ার অংশটি থাকে, সমাপিকা অংশটি থাকে সেটা সাধারণত হ ধাতু, কখনো কখনো যা বা চল বা পা ধাতু যোগে তৈরি হয়ে থাকে। যেমন ধরো যাওয়া হলো, বেরোনো যাক, খাওয়া চলে, ধরা পড়েছে, এইরকম হতে পারে। যেমন আমি বলছিলাম যে বিভক্তি চিহ্নের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে যে ভাববাচ্যের যে কর্তা সেই কর্তা কি হয়ে থাকে, সেই কর্তা সাধারণত সম্বন্ধপদের যে বিভক্তি চিহ্ন র বা এর সেটা যুক্ত হয়ে থাকে। কখনো কখনো সেখানে রে বা কে ইত্যাদি বিভক্তি চিহ্ন দেখতে পাওয়া যায়। তো উদাহরণ যদি দিয়ে থাকি তাহলে উদাহরণ দিতে পারি এরকম যে আমি বলবো, তো সেক্ষেত্রে এটা কে বিভক্তি চিহ্ন যদি এরকম এটাকে ভাববাচ্যে নিয়ে যাই, আমাকে বলতেই হবে হতে পারে, ঠিক আছে। এইরকম উদাহরণ ভাববাচ্যে দেওয়া যায়। চতুর্থত যেটা রয়েছে সেটা হলো কর্মকর্তৃবাচ্য। সাধারণত অনেক সময় দেখা যায় যে কোনো একটি বাক্যের মধ্যে কর্তা অনুপস্থিত, কিন্তু কর্তা অনুপস্থিত থাকলেও কর্মই সেখানে কর্তার মতো ভূমিকা গ্রহণ করে থাকে। অর্থাৎ যে বাচ্যের ক্ষেত্রে দেখা যায় কর্তৃপদ থাকে না, কর্মপদই কর্তৃপদের মতো আচরণ করে, তখন তাকে বলা হয়ে থাকে কর্মকর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজে যদি হয়ে থাকে, বা বাঁশি বাজে, এরকম গাড়ি চলে, এই প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যাবে এই বাক্যগুলোর মধ্যে কর্তা নেই, কিন্তু কারণ শাঁখ নিজে বাজতে পারে না, তাকে বাজানো হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে শাঁখ কর্ম, কি বাজে, শাঁখ বাজে। তো আমরা জানি যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়, তাহলে শাঁখটা হলো কর্ম, কিন্তু এখানে তার আচরণ এমন যেন মনে হচ্ছে সেই নিজে নিজেই বাজছে। তাই এই ধরনের বাচ্যকে আমরা কি বলে থাকি, একে আমরা বলে থাকি যে কর্মকর্তৃবাচ্য। এর বিশেষত্ব কি বা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য প্রথমত যখন আমরা ক্রিয়ার কাছে প্রশ্ন করি, কে বা কি দিয়ে প্রশ্ন করি, তখন একই উত্তর পাওয়া যাবে এবং তখনই কর্মকর্তৃবাচ্য হবে। দ্বিতীয়ত, যদি কর্মকর্তৃপদ না হয়ে থাকে তাহলে কর্মকর্তৃবাচ্য হবেই না। এবং যদি এরকম হয়ে থাকে কর্মকর্তৃবাচ্যে ক্রিয়ার রূপ কেবল কর্তৃবাচ্যের, ঠিক আছে, যেমন এবং সেটা সবসময় যদি পুরুষগত দিক থেকে দেখি তাহলে সেটা সবসময় প্রথম পুরুষের হবে। তো সাধারণভাবে বাচ্যকে আমরা এইভাবে চারটে ভাগে ভাগ করতে পারি, কিন্তু অন্য আরেক রকম ভাবেও বাচ্যের শ্রেণীবিভাগ করা যায়।
এবার আমরা সেই শ্রেণীবিভাগের জায়গাতে যাব। বিকল্প এই ভাগটিতে আমরা বাচ্যকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয়ে থাকে কর্তাবাচ্য, আর একটাকে বলা হয়ে থাকে ভাববাচ্য। আবার এই যে দুটো ভাগ, এই দুটো ভাগের মধ্যে আবার বিভিন্ন শ্রেণীবিভাগ করা যায়। প্রথম যেটা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে কর্তাবাচ্য। কর্তাবাচ্য হলো যে বাচ্যের ক্ষেত্রে ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় বা কর্ম কর্তার ভূমিকা নিয়ে ক্রিয়ার সাথে উন্নীত হয়, তাকে বলা হয় থাকে কর্তাবাচ্য। যেমন বিমান ওড়ে, সে বলে ইত্যাদি। এখন এর দুটো ভাগ রয়েছে। প্রথমত আমি সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে যে বাচ্যের ক্ষেত্রে ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় বা কর্ম কর্তার ভূমিকা নিয়ে ক্রিয়ার সাথে উন্নীত হয়। ফলে একটির ক্ষেত্রে ক্রিয়াপদ সরাসরি কর্তার অনুসারী এবং আরেকটির ক্ষেত্রে কর্ম কর্তার ভূমিকা নিচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এর ভাগ দুটো। একটাকে বলা হয় থাকে ঘটক কর্তা, আরেকটিকে বলা হয় থাকে ঘটিত কর্তা। ঘটক কর্তা কি? বাক্যে ক্রিয়াপদ যখন সরাসরি কর্তার অনুসারী হয় তখন তাকে বলা হয় থাকে ঘটক কর্তা। যেমন শালিনী বই পড়ে যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে পড়াটা, সেই পড়া ক্রিয়াটি শালিনী অর্থাৎ কর্তা যে রয়েছে তার সরাসরি অনুগামী হয়েছে, তার সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয়েছে। তাই একে আমরা কি বলছি? একে বলছি হলো ঘটক কর্তা। আর দ্বিতীয়টি সেটা হলো ঘটিত কর্তা। অর্থাৎ ঘটিত কর্তা মানে হলো যে বাক্যের যে কর্মপদ, সেই কর্মপদ কর্তার ভূমিকা নিয়ে যখন ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হয় বা উন্নীত হয় তখন তাকে আমরা বলে থাকি ঘটিত কর্তা। যেমন ভাবে যদি হয়ে থাকে যে বাঁশি বাজে, ঠিক আছে, তো সেক্ষেত্রে বাঁশি সে কর্মপদ কিন্তু কর্তার মতো আচরণ করছে। যেমন ভাবে আগে বলেছিলাম যে কর্মকর্তী বাচ্যের কর্তা অ্যাকচুয়ালি সেটা হলো যে শাক বাজে, সেই জিনিস। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো কর্তাবাচ্য ছাড়াও আরেকটি বাচ্য রয়েছে এখানে, সেটা হলো ভাববাচ্য। মানে কি? যে বাচ্যে ক্রিয়াপদ কর্তার অনুসারী না হয়ে যখন নিজেই প্রধান হয়ে ওঠে, অর্থাৎ ক্রিয়ার ভাবটি যখন প্রধান হয়ে ওঠে তখন তাকে বলা হয় থাকে ভাববাচ্য। যেমন কি? যে সমরের বলা হয়নি, তার যাওয়া হয়নি, এরকম। এবার এটারও বেশ কিছু ভাগ রয়েছে। এর তিনটে ভাগ রয়েছে। প্রথম যেটা সেটাকে বলা হয় থাকে সম্বন্ধ কর্তাবাচ্য, দ্বিতীয়টাকে বলা হয় থাকে গৌণ কর্ম কর্তাবাচক, আর 3 নম্বরটাকে বলা হয় থাকে লুপ্ত কর্তাবাচক। প্রথমটা হলো সম্বন্ধ কর্তাবাচক, দ্বিতীয়টাকে বলা হয় থাকে গৌণ কর্ম কর্তাবাচক, আর 3 নম্বরটিকে বলা হয় থাকে লুপ্ত কর্তাবাচক। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো সম্বন্ধ কর্তাবাচক। অর্থাৎ যে ভাববাচ্যে ক্রিয়াপদ সম্বন্ধ পদযুক্ত কর্তার অনুসারী না হয়ে নিজেই প্রাধান্য পায় তখন তাকে বলা হয় থাকে সম্বন্ধ কর্তাবাচক ভাববাচ্য। অর্থাৎ কিনা ক্রিয়াপদ সম্বন্ধ পদযুক্ত কর্তার অনুসারী না হয়ে নিজেই প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলা হয় থাকে সম্বন্ধ কর্তাবাচক ভাববাচ্য। যেমন যদি বলা হয় থাকে এরকম যে তার আর যাওয়াই হলো না, তার আর যাওয়াই হলো না, এমন, বা প্রিয়ার শেষ পর্যন্ত আশাই হয়নি, এইরকম। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটাকে বলা হয় থাকে গৌণ কর্ম কর্তাবাচক। মানে হলো যে ভাববাচ্যে ক্রিয়াপদ কে বিভক্তিযুক্ত কর্তার অনুসারী না হয়ে নিজেই প্রধান হয়ে ওঠে তাকে গৌণ কর্ম কর্তাবাচক ভাববাচ্য বলা হয়ে থাকে। আবার বলছি, যে ভাববাচ্যে ক্রিয়াপদ কে বিভক্তি চিহ্ন যুক্ত কর্তার অনুসারী না হয়ে নিজেই প্রধান হয়ে ওঠে। যেমন তোমাকে আজ যেতেই হবে, তোমাকে আজ যেতেই হবে, এই যে তোমাকে কে বিভক্তি চিহ্ন রয়েছে। বা যদি এমনটা বলা হয় থাকে অনিমেষকে বলতেই হবে, অনিমেষ কর্তা, তার সাথে কে বিভক্তি চিহ্ন রয়েছে। আমি আগেই বলেছিলাম যে কে বিভক্তি চিহ্ন যুক্ত কর্তার অনুসারী না হয়ে নিজেই প্রধান হয়ে ওঠে, অনিমেষ, ঠিক আছে, সেই কে বিভক্তি চিহ্ন কর্তা তার অনুসারী না হয়ে বলতেই হবে, এই যে ক্রিয়ার
ভাবটি সেটাই প্রধান হয়ে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে গৌণ কর্ম কর্তাবাচক। আর 3 নম্বর যেটি, সেটিকে বলা হয় থেকে লুপ্ত কর্তাবাচক। মানে হলো যে ভাববাচ্যে ক্রিয়াপদ উহ্যকর্তা, অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা নেই, উহ্যকর্তার অনুসারী না হয়ে নিজেই প্রাধান্য পেয়ে থাকে, তখন তাকে বলা হয় থেকে লুপ্ত কর্তাবাচক ভাববাচ্য, অর্থাৎ কর্তা লুপ্ত রয়েছে। সেক্ষেত্রে সেই উহ্য যে কর্তা তার অনুসারী না হয়ে নিজেই প্রাধান্য লাভ করছে, তখন তাকে বলা হয় থেকে লুপ্ত কর্তাবাচক ভাববাচ্য। যেমন যে বলা যেতে পারে এখান দিয়ে যাওয়াই যায়, এখান দিয়ে যাওয়াই যায়, কর্তা নেই, ঠিক? ওভাবে বলা যায় না, কর্তা নেই, ঠিক? তাহলে বলা যায় না, যাওয়াই যায়, এই ক্রিয়ার ভাবটাই এখানে প্রধান, তাই একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে লুপ্ত কর্তাবাচক ভাববাচ্য। অর্থাৎ বিকল্প নিয়ম অনুযায়ী আমরা বাচ্যকে দুভাগে ভাগ করতে পারি, একটা কর্তাবাচক, একটা কর্তাবাচ্য, আর একটা হলো ভাববাচ্য। কর্তাবাচ্যের দুটো ভাগ, একটাকে বলা হয়ে থাকে ঘটক কর্তা বা একে সম্পাদক কর্তাও বলা হয়ে থাকে, আর দ্বিতীয়টাকে বলা হয়ে থাকে ঘটিত কর্তা বা একে অসম্পাদক কর্তাও বলা হয়ে থাকে। আর ভাববাচ্যের আবার 3টে ভাগ, একটাকে বলা হয়ে থাকে সম্বন্ধ কর্তাবাচক, দ্বিতীয়টাকে বলা হয় থাকে গৌণ কর্ম কর্তাবাচক, আর 3 নম্বরটিকে বলা হয় থাকে লুপ্ত কর্তাবাচক। তো এই হলো বাচ্যের সাধারণ একটা আলোচনা এবং তার শ্রেণীবিভাগ। এরপরে যেটা বাচ্যের মধ্যে রয়েছে সেটা হলো বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন, অর্থাৎ এক বাচ্য থেকে আর এক বাচ্যে কিভাবে রূপান্তরিত করা হয়ে থাকে তার বেশ কিছু নিয়ম কানুন জানতে হয়। তো সেই নিয়ম যেগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আমরা পরে আবার কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত এইটুকু।